এটাও সত্য কথা যে আপনি যদি 60-এর দশকের মাঝামাঝি থেকে 71 পর্যন্ত বা 72 পর্যন্ত সময়টা নেন, এই সময়টায় পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা ছিল শেখ মুজিবুর রহমান। এটা বাস্তবতা। এই কথাটা অনেকের হজম করতে কঠিন হবে, এই জন্য আমি মাহমুদুর রহমান সাহেবের বই থেকে ডিরেক্ট কোটেশন বলতেছি। মাহমুদুর রহমান সাহেব তার বইতে বলতেছেন, শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য আনডিসপিউটেড লিডার অফ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। তার বইয়ের 4 নম্বর চ্যাপ্টারে পেজ 131-এ উনি বলছেন অবিসংবাদিত নেতা, আনডিসপিউটেড লিডার। এবং একই অধ্যায়ের শেষ দিকে উনি বলতেছেন, his position in 1970 was similar to that enjoyed by Jinnah in 1946. 1946 সালে জিন্নার অবস্থানটা কি ছিল? সে পুরা ভারতের মুসলিমের একদম অবিসংবাদিত নেতা জিন্না, কোনো প্রশ্ন ছাড়া। বলছে 70 সালে শেখ মুজিবের অবস্থান এটা ছিল। মাহমুদুর রহমান বলতেছে নো ফ্যান অফ আওয়ামী লীগ, নো ফ্যান অফ শেখ মুজিব, কঠোর সমালোচক, বাট তিনি এই কথাটা বলতেছেন। এটা বাস্তবতা। আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফা দাবি উত্থাপন করা হলো, আমরা জানি 6 দফা, এবং এটা মূলত ছিল একটা মানে রাজনৈতিক বক্তব্য হিসেবে, চাপ দেওয়ার একটা হাতিয়ার হিসেবে। রাজনৈতিক আলাপ আলোচনাতে অনেক বক্তব্য থাকে, দফা টফা প্রেজেন্ট করা হয় প্রেশারের জন্য, নেগোসিয়েশনের জন্য, এরকম ভাবে। বাকি এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে ক্যাপচার করে এবং ইউজ করে, এবং শেখ মুজিব এটাকে তার মূল রাজনৈতিক মানে ইশতেহার টাইপের বানায় ফেলে 6 দফা। কিন্তু 6 দফার মধ্যে কিন্তু দেশ স্বাধীন করার কোনো কথা নাই। এবং 69-এর এর কিছুদিন পরে যেটা হলো, শেখ মুজিবুর রহমানকে জেলে নিয়ে গেল আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য, যেটা আসলে এই ষড়যন্ত্র ছিল, বাস্তবে ছিল। আওয়ামী লীগের একজন সংসদের দ্বারা স্বীকারও করছিল এই হাসিনার সময় যে আগরতলা ষড়যন্ত্র সত্যি ছিল, আসলেই ছিল, ষড়যন্ত্র করছি আমরা, গর্ব করে বলছিল। তো ওইটার জন্য তাকে তখন জেলে নিয়ে যাওয়া হয়। 69-এ গণঅভ্যুত্থান হইলো, তখন তাকে মুক্তি দেওয়া হলো। এরপরে 70-এর নির্বাচন দেখেন, আওয়ামী লীগ তো নির্বাচন করলো, কোনো জায়গায় তারা এখানে স্বাধীনতার কথা বলে নাই, কোনো জায়গাতে স্বাধীনতার কোনো বলা হয় নাই। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জিতলো। জিতার পরে বাই ডিফল্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের। 71 সালের ইভেন জানুয়ারিতে ইয়াহি খান ঢাকায় আসলো, এসে সে পরিচয় করে দিল পাকিস্তানের নেক্সট প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এভাবে বলল। 71-এর জানুয়ারি থেকে দেখেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবস্থানটা দেখেন। মুজিব নির্বাচনে জিতছে, বোঝাপড়া হয়ে গেছে, এখন ক্ষমতা হস্তান্তর করা হবে, এটি তো দ্যাটস ইট, আর কোনো সমস্যা নাই। সমস্যাটা হইলো কোথায়? সমস্যাটা করলো কে? সমস্যাটা করলো ভুট্টো সাহেব এবং পাকিস্তানি আর্মি, বেসিক্যালি, যে তারা একজন বাঙালির কাছে পাওয়ারটা হস্তান্তর করতে চায় না, যে এটা সম্ভব না, এটা কল্পনা করতে পারছে, এটা মানতে পারছে না যে একটা বাঙালি, ওই যে যারা কলা বাগানের পেছনে গিয়ে প্রয়োজন সারে, যারা মুরগি হালাল করতে পারে না, যারা অর্ধেক খতনা করা বা খতনা না করা, যারা অর্ধেক হিন্দু, তাদেরকে আমরা কিভাবে পাকিস্তানের এই করি? এটা তো সম্ভব না। তো এরপর কি হলো, তারা প্রেশারাইজ করলো এবং ইয়াহিয়া খান 28 ফেব্রুয়ারি বললো যে না, একটা ন্যাশনাল অ্যাসেম্বলি মিটিং হওয়ার কথা, এটা বন্ধ করবো আমরা। 28 ফেব্রুয়ারি 1 তারিখ ভাষণ দিল। এরপরে ছাত্ররা হিউজ প্রেশার দেওয়া শুরু করলো, মানে ঢাকার ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন শেখ মুজিবুর রহমানকেও ব্যাপক প্রেশার দিচ্ছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। মানে তখন কিন্তু আপনি যদি হিস্ট্রি বই পড়েন, অলরেডি পতাকা উঠাই ফেলছে, কাগজের বন্দুক টন্দুক নিয়ে মার্চ করতেছে, মেয়েরা ছেলেরা মার্চ করতেছে, গান টান বাজাইতেছে, একদম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে, এগুলো কিন্তু তখন স্লোগান চলতেছে। এবং মুজিবুর রহমানকে প্রেশার দিচ্ছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বলে নাই। 7ই মার্চের ভাষণ, এখানে ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই, স্বাধীনতার কোনো ঘোষণা নাই এখানে। এরপর কি হলো? এরপর হলো 25শে মার্চের ক্র্যাকডাউন। 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হলো, শত শত মানুষ মারা গেল। নাপাক আর্মি, যাদের কাজ হলো মুসলিম মারা, তাদের একমাত্র ক্রেডিট এখন পর্যন্ত এটাই। বাংলায় বালুচিস্তানে মারাটা তাদের আসলে মানে একমাত্র ক্রেডেন্সিয়াল আর কি। অনেক মানুষ মারা গেল। আপনারা ডেড রেকনিং পড়েন, শর্মিলা বসুর বই, আবারও এটা আওয়ামী ন্যারেটিভ না। সে মূল কথা হলো মুজিব মেইন না, এখানে আসলে আরো অনেকগুলো প্লেয়ার ছিল। আমি সংক্ষেপে বলি, সময় বেশি নাই। একটা হলো সিরাজুল আলম খান বা নিউক্লিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এটা ছাড়া আপনি আসলে এই ব্যাপারটা বুঝতে পারবেন না। সেটা হলো যে 60-এর দশকের শুরু থেকে 1962 সময় থেকে ছাত্রলীগের মধ্যে একটা র্যাডিক্যাল অংশ ছিল যারা চাচ্ছিল বাংলাদেশকে স্বাধীন করে ফেলবে। এটা আদর্শিকভাবে কমিউনিজম দ্বারা বেশ ভালো ধরনের প্রভাবিত ছিল। লেনিনের বই, ট্রটস্কির বই, মাও সেতুংয়ের বই, এগুলো দ্বারা তারা বেশ প্রভাবিত ছিল। এবং এটা ছিল ইনিশিয়ালি এটা একটা সেলের মতো ছিল, 4 জনের মতো মানুষ ছিল, কাজী আরেফ, আব্দুর রাজ্জাক সাহেব, আবুল কালাম আজাদ এবং সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান ওনাকে বাংলাদেশের, এটা হলো মাস্টার মাইন্ড আসলে, এবং ফেক মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড কথাটা এখন অনেক হালকা হয়ে গেছে, বাট সিরাজুল আলম খান আসলেই মাস্টার মাইন্ড। তাকে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ বলা হয়, কাপালিক ডাকতো, দাদা ডাকতো, অনেক নামটাম ছিল। 69-এর যে গণ অভ্যুত্থান, এটার প্রধান রূপকার বলতে হবে আপনার তাকে। মাওলানা ভাসানীর এখানে অনেক বড় একটা রোল ছিল, বাট প্রধান রোলটা আসলে সিরাজুল আলম খানের এখানে ছিল। তো তাদের নেতৃত্বে নিউক্লিয়াস, তারা একদম ওই যে রক্ত দিয়ে শপথ করছে, আঙ্গুল কেটে রক্ত দিয়ে শপথ করছে যে বাংলাদেশকে স্বাধীন করব আমরা, এটা রাগ পর্যন্ত আমরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগ করলাম, এই টাইপের মানে রোমান্টিসিজমও তাদের মধ্যে ছিল। এবং তারা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এই টাইপের জিনিসপত্র গঠন করছিল। এবং 66 থেকে 69 পর্যন্ত যেই সময়টায় মুজিবুর রহমান জেলে,
ওই সময়টা রাজনীতির মধ্যে এরা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল, এই ছাত্রনেতারা, তারা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল। এবং আলটিমেটলি 69-এর গণঅভ্যুত্থানে একদিকে মাওলানা ভাসানী আর একদিকে ছাত্রনেতারা, এরাই কিন্তু এই আন্দোলনটা উঠালো। 70 সালে তারা একটা প্রচারপত্র বিলি করলো যে 6 দফা যদি কার্যকর না হয়, এটা যদি মেনে নেওয়া না হয়, তাহলে বাঙালিকে মুক্তি সংগ্রাম করতে হবে, মুক্তি সংগ্রাম করে আলাদা করে ফেলতে হবে। এবং পতাকা প্রথম উঠানো, জয় বাংলা স্লোগান, এবং আলটিমেটলি আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে নিয়ে আসা, পাকিস্তান, এই সবগুলা পতাকার ডিজাইনও, এই সবগুলো আলটিমেটলি নিউক্লিয়াসের উদ্যোগে করা। আচ্ছা, এবং আলটিমেটলি যখন যুদ্ধ হইলো, এরাই কিন্তু আপনারা জানেন মুজিব বাহিনী ছিল, এরাই কিন্তু আলটিমেটলি মুজিব বাহিনী হয়, বিএলএফ হয়, এবং এটা ডিরেক্টলি ইন্ডিয়ান আর্মির আন্ডারে ছিল। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর দেখেন, এটা হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা পাকিস্তান আর্মিতে থাকা বাঙালি সেনা অফিসাররা। এবং এটার মধ্যে অনেক প্রমিনেন্ট মানুষ আছেন, মেজর জিয়া আছেন, মেজর জলিল আছেন, তাহের আছে, আবু তাহের, খালেদ মোশাররফ, এরা প্রমিনেন্ট, আরও অনেকে আছে, আপনারা নাম জানেন। তারা যে বিদ্রোহ করবে, এটা কারো হিসেবের মধ্যে ছিল না, এটা ইন্ডিয়ার হিসেবে ছিল না, এটা আমেরিকার হিসেবে ছিল না, নিউক্লিয়াসের হিসেবের মধ্যে ছিল না। কিন্তু আলটিমেটলি স্বাধীনতার ঘোষণাটা ওই দিক থেকে আসলো, তারা কিন্তু দিতে পারে নাই। শেখ মুজিবুর রহমান বলছে হরতাল ডাকবো, এই সেই, ওইখান থেকে ঘোষণা আসে নাই। কিন্তু 27শে মার্চ জিয়াউর রহমান সাহেব যখন বললো উই রিভল্ট, আমরা বিদ্রোহ করছি, 27শে মার্চ কিন্তু কালুরঘাট থেকে তারাই এটার ঘোষণাটা দিল। তো পুরো সিচুয়েশন এটা কিন্তু আরেকটা ডাইমেনশন নিয়ে আসলো। এবং আলটিমেটলি বাংলাদেশ যে পুরোপুরি ইন্ডিয়ার পেটের ভিতর ঢুকে যায় নাই, মানে কন্ট্রোলের ভিতর ঢুকে যায় না, এটা একটা বড় কারণ, এটা আমাদের স্বীকার করতে হবে। সেটা হলো এই আর্মির এই অংশটা, যেটা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের আর্মি হয়েছে, তাদের একটা ভূমিকা এখানে আছে, ঐতিহাসিক ভূমিকাটা আসলে অস্বীকার করার সুযোগ নাই। তো এখানে একটা প্রশ্ন দেখেন, পুরো ব্যাপারটাকে যারা বলেন যে ভারতীয় চক্রান্ত, তাদের অনেকে আবার এই আর্মি অফিসারদের অ্যাডমায়ার করেন, পছন্দ করেন। তা আপনি দুটো মিলাচ্ছেন কেমনে? যদি পুরো ব্যাপারটা ভারতীয় চক্রান্ত হয়, এরা কি ভারতীয় এজেন্টে বাস্তবায়ন করতেছিল? কারণ তারা তো ক্রুশাল রোল ছিল এখানে, অত্যন্ত ক্রুশাল রোল, গুরুত্বপূর্ণ রোল, তারা ওটা না করলে এটা আগাই না ঘটনা প্রবাহ।